পালকি কথা আস্ত পালকি পুরোপুরি অসাধারণ লাগছে প্রতিমা পাখার মতো। পালকি কিভাবে আসলো, মাও এখানে পালকির মধ্যে বিরাজমান, মানে পালকি বিষয়ক কথাবার্তাগুলোকে নিয়েই আমার এই বছরের কাজ। ডেস্টিনেশন বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। আর তুমি এখানে কিভাবে আসবে, বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে একদম পায়ে হেঁটে 2 মিনিট। এখন ঠিক সেখানেই রয়েছি। প্যান্ডেল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে প্যান্ডেল, কিন্তু এটা তো বাইরের অংশটা। চলো ভিতরের অংশটা চলে যাই, চলে গিয়ে তোমাদেরকে দেখাই এই বছরের যে মণ্ডপ, সে মণ্ডপ কীভাবে গড়ে উঠছে। এই পুজোটা মোটামুটি তোমরা সবাই দেখেই থাকো, কেননা টালাপাড় প্রত্যয় যাওয়ার আগেই এই পুজোটা পড়ে থাকে। আমি জাস্ট লোকেশনের জন্য বলে দিলাম। আচ্ছা, আমি পুজো একদম সামনে চলে এসেছি। এইখানটাতে মানে এখানে আমি দাঁড়াতে পাচ্ছি না, কারণ এখানে জিনিসপত্র রয়েছে। এইখানটাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশাল আকারের একটা পালকি, এবং শুধু একটি নয়, ভিতরের অংশগুলোতে অনেক পালকি রয়েছে। আস্ত পালকি পুরোপুরি তৈরি করা হয়েছে এখানে। দেখো, এখান থেকে তুমি দেখানোর চেষ্টা করি, পুরোপুরি আস্ত পালকি। একটু আগেই এখানে কাকুরা আমি দেখছিলাম এগুলোকে ঘষাঘষি করছিল পুরোপুরি। এই জিনিসটা ঠিক কী জিনিস সেটা আমি এখনও বুঝতে পারলাম না। এই যে জিনিসগুলো যেগুলো বানানো হচ্ছে, এগুলো কী জিনিস ভালো করে একটুখানি যদি লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু এই পাখার মতো, হাত পাখার মতো, ঠিক আছে, বড় বড় হাত পাখা। সে হাত পাখা এখানে এইভাবে দাঁড় করানো হয়েছে, এবং একদম সামনের অংশটা তো আমি দেখতে পাচ্ছি এরকম একটা জিনিস। একদম ডিটেলে দেখানোর চেষ্টা করব বেলগাছিয়ার এই পুজোটা। পালকি কিন্তু একদম অরিজিনাল পালকি, ঠিক আছে। পালকি করে দিয়ে আগেকার দিনে করতে যাওয়া হতো, এখনও কিছু কিছু জায়গায় হয়। চলো ভিতরের অংশটাতে চলে যাই। এখানে আরও একটি পালকি। আচ্ছা, কেন পালকি এবার একটু সেটা বলি। এবছর বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের যে থিম, সে থিমের নাম হচ্ছে পালকি কথা। এই যে পালকি কথা, সে পালকি কথা এবছর তারা দেখাতে চলেছে। পুরো টোটাল অংশ জুড়ে পালকি থাকবে, ছোট বড় বিভিন্ন পালকি। পালকি কিভাবে আসলো, পালকির যে হিস্ট্রি, পালকির যে ইতিহাস, সেটা নিয়েই এবছর দেখানো হবে। আর এই যে বড় হাত পাখা, সেটা ঠিক কোথায় থাকবে বাবা, বিশাল বড় হাত পাখা। প্যান্ডেলের ইন্টেরিয়র সেকশানে চলে এসেছি। ইন্টেরিয়র সেকশানে আমি দেখতে পাচ্ছি যে এটা মানুষ যখন প্রবেশ করবে, এই যে জিনিসটা এইখানে না দুটো স্তম্ভ রয়েছে, এবং ওপরের অংশটা ঠিক এরকমটা, মানে একটা গোলাকার অংশ রয়েছে। তো এইখানে একটা সেকশন, সেই সেকশনটা পেরালেই আর একটা সেকশন, এই যে সেকশানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটি একটা সেকশন। এই সেকশানের মধ্যে যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি, এই যে এটার পরেই একটা এরকম বিশাল গেট, ঠিক আছে, বিরাট আকৃতির একটা গেট। বলা যেতে পারে রাজ দরবারে বা তৎকালীন সময়ে ঠিক যেরকমটা থাকতো গেট, মানে যখন পালকি ছিল আর কি, মানে পালকির প্রচলনটা বেশি ছিল, এখন সেরকমভাবে নেই যদিও। এরকম একটা বিশাল গেট, এবং তার পরের যে অংশটা, সে অংশটাতেই মা বিরাজমান। এই যে অংশটার কথা আমি বলছি, এই হচ্ছে সেই অংশটা, মা বিরাজমান। অসাধারণ প্রতিমা। প্রতিমা যদি আমি তোমাদেরকে ডিটেলে দেখাই, এই প্রতিমাকে ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে মা এখানে কিভাবে বসে রয়েছেন। দেখো, একদম মনে হচ্ছে যে মা এখানে শাসন করছেন, আর মায়ের সন্তানরা অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তাদের অবস্থান হবে এই জায়গাটাতে, এই সার্কেলটার মধ্যে। মা এখানে শাসকের ভূমিকায় রয়েছেন, ঠিক এমনভাবেই রয়েছেন মা। অসাধারণ লাগছে প্রতিমা, মানে অন্যরকম পোস্টার একদম। রংটা এখনও হয়নি, সবেমাত্র তো তোমার মাটির কাজ সম্পন্ন হয়েছে, যখন কালার হবে না তখন দারুণ লাগবে। এবং এই মণ্ডপ এখান থেকে দেখতে ঠিক এমনটা লাগছে, ঠিক আছে। পুরো এই লাইটটা যদি আমি একটুখানি বন্ধ করে দিই, তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা লাগা, মানে বোঝানোর জন্য আমি জাস্ট এটা দেখালাম তোমাদেরকে। দেখো, ঠিক আছে, চারপাশটা ঠিক এরকমটা। এখানেও বেশ কিছু পালকি, সেই পালকি রাখা হয়েছে, এবং এই জায়গাটাকে ফলো করো ভালো করে। মাও এখানে পালকির মধ্যে বিরাজমান। এই যে পালকি, বিশাল আকার পালকি, সে পালকি কিন্তু লোহার তৈরি পালকি। সে পালকির মধ্যেই মা বসে রয়েছেন। একটু ডিটেলে এই প্রতিমা দেখানোর চেষ্টা করি। মায়ের যে মানে এই যে হাতের আঙুলগুলো, সেগুলো মুদ্রার ভঙ্গিমায় রয়েছে, ঠিক আছে, এইভাবে রয়েছেন মা। এবং টোটালি এই যে শাড়ি থেকে শুরু করে তোমার গয়নাগাটি, সবটাই কিন্তু এখানে মাটির তৈরি। হ্যাঁ,
আর এই জায়গাটাতে দেখা যাচ্ছে একটু বালিশ রয়েছে, মানে একদম রাজরানী বেশে কিন্তু মা এখানে। মুকুটের অংশটা দেখেছো, ভালো করে দেখো, মুকুটের অংশটা ফাটাফাটি লাগছে, মানে টোটাল মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ। এই অংশগুলোতে বেশ কিছু আয়রনের স্ট্রাকচারাল যে পার্ট, সে পার্ট রয়েছে, এগুলো তৈরি হচ্ছে এখন। ধীরে 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 টোটাল অংশগুলো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি একটুখানি এই জায়গাটা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এখানে এটা ছোট পালকি, এটার থেকে ছোট এটা, ঠিক আছে। তার পিছনে আরেকটা আছে, তার পিছনে আরেকটা বড় পালকি। এসব পালকিগুলো মানে এই টোটাল মণ্ডপের বিভিন্ন অংশে বসে যাবে, মানে পালকি শুরুর ইতিহাস থেকে শুরু করে টোটাল বিষয়টাই এখানে দেখানো হবে। তো আমি হাত পাগুলো ঠিক কোন জায়গাটাতে থাকবে সেটা আমি এখন অবধি বুঝতে পারছি না, এটা যখন ইনস্টল হবে তখন বোঝা যাবে। আরও অনেক ছোটোখাটো কাজ রয়েছে এই মণ্ডপের অংশতে, যেমন এই জায়গাটাতে একটা এরকম লোহার স্ট্রাকচারাল পার্ট রয়েছে যেটা গোলাকার, একদম সার্কেল। আর একটুখানি যদি আমি তোমাদের কাছ থেকে দেখাই, এই যে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ইনস্টল হবে, ঠিক আছে। এখানে এই যে এরকম বিভিন্ন পার্ট রয়েছে, এগুলো কিন্তু কেটে কেটে, এই যে বোর্ড কেটে 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 এরকমটা বানানো হচ্ছে। অনেক ডিটেল কাজ রয়েছে এখানে। সাথে সাথে এইখানে দেখো, এই যে বাটাম দিয়ে এরকমটা তৈরি করা, ঠিক আছে। পালকির দরজাগুলো, ঠিক আছে, এখানে দরজা ও পালকির দরজা সেগুলো থাকছে। ওভারঅল এই পালকি কথা আমরা দেখতে চলেছি এবছর বেলগাছিয়া মানে সাধারণ দুর্গোৎসবে। পালকিগুলো যে বাহক, মানে যারা বহন করে নিয়ে চলে, তাদের দেখা যাবে কি না সেটাই এখন দেখার বিষয়। এখানে এরকম কিছু বক্স তৈরি করা হয়েছে, যে বক্সগুলো কী কারণে সেটা পরে যখন ইনস্টল হবে তখন বোঝা যাবে। এই জায়গাটাতে যেরকমটা অনেকগুলো পালকি এরকমটা দাঁড় করানো রয়েছে। যাই হোক, এই টোটাল এই সারাউন্ডিংস অংশটা জুড়েই পালকি থাকবে। এবং এই যে হাত পাখার মতো বেশ কিছু দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে যেটা থাকতে চলেছে। এবারে আমার এক ফ্রেমে এসেছে এটা, ঠিক আছে। আমি সুপার অ্যাঙ্গেলের মধ্যে সুপার ভিউতে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা, মানে একদম শুরু করে এন্ট্রান্সটা ঠিক কেমনটা, ঠিক আছে। এই এন্ট্রান্সে এই যে এই স্তম্ভগুলো, আর ঠিক অপোজিট সাইডে, আমার ঠিক অপোজিটেই ঠিক এই জায়গাটাতেও এরকমটাই রয়েছে, মানে এটা আরও বড়, এই গেটের অংশটা আরও বড়, বিশাল আকার। ওভারঅল এই যে কাজ, মানে এই যে বড় বড় এরকম হাত পাকার মতো জিনিসপত্র, তারপরে এই পালকিগুলো যখন টোটালটাই তৈরি হয়ে যাবে তখন দেখার বিষয় কেমনটা লাগে। পালকি কথা তখন কেমনটা ফুটে তোলে, মানে তখনই সে দেখার বিষয়। তবে ততক্ষণের জন্য তো অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতেই হবে, মানে আর কিছুদিনই বাকি পুজো। মায়ের একদম সামনেই আমি আজকের ভিডিওটা শেষ করতে চলেছি। এই পর্বের ভিডিও তোমরা দেখলে যে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এই পালকি কথার মাধ্যমে কীভাবে সেজে উঠেছে। আমার অপূর্ব লাগলো, মূর্তি অপূর্ব লাগলো, সত্যি বলার কিছু নেই। এই মূর্তি যখন ফুললি তৈরি হয়ে যাবে তখন ভেবে দেখো একবার কীরকমটা লাগতে চলেছে। একদম অন্য রকমের, ভিন্ন রকমের মূর্তি আমরা দেখতে চলেছি এবছর এখানে। এবং পিছনের এই যে অংশটা, সেটাও কিন্তু একটা রাজ দরবারের মতো অংশ, মানে এই যে এই জায়গাটা খোপ 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 রয়েছে মায়ের একদম পিছনের অংশটা তোমরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। জানি না কতটুকু আমি দেখাতে পারছি, কেননা এর বেশি আমি যেতে পারছি না, এখানে প্যাসেজ নেই। এই যে তোমার লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী অন্যভাবে, একদম অন্যরকমভাবে দারুণভাবে কিন্তু সেজে উঠছেন তারা। এবং অসুর এবং সিংহ এই অংশটাতে রয়েছে, যদিও প্লাস্টিকে মোড়া রয়েছে, তাই জন্য বোঝানো যাচ্ছে না এটা। বেলগাছিয়া সাধারণের এবছরের শিল্পী বলতে গেলে গত বছরও তুমিই ছিলে, সোমনাথ দা রয়েছে। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, এবছর আমরা এখানে কি দেখতে চলেছি, নামকরণটা কি করা হয়েছে? সবাইকে নমস্কার। আর আমি এবছর এই পুজোটার নাম দিয়েছি, থিমের নাম দিয়ে গেছি পালকি কথা, মানে পালকি বিষয়ক কথাবার্তাগুলোকে নিয়েই আমার এই বছরের কাজ, পালকি কথা। তো পালকি একটা নস্টালজিক যানবাহনের মধ্যে পড়ে, যে একটা সময়ে পালকি ছিল কলকাতার বুকে, পালকি আর নৌকা, একটা নদীপথে আর একটা সড়ক পথের মাধ্যম, এবং সড়ক পথের একমাত্র অপরিহার্য অঙ্গ ছিল পালকি। পালকি বললে আমরা শুধু বলি বিয়ের কথা ভাবি, বিয়ের ব্যাপারটা তো নয়। বিয়ের সাথে সাথে পালকির আরও অনেকগুলো গুরুত্ব ছিল, যে তখনকার সোশ্যাল স্ট্যাটাসের অঙ্গ ছিল পালকি। তো সেই বিষয়গুলোকে, এবং পালকির গঠনশৈলী, পালকির সাথে সংগঠিত হওয়া ধর্মঘট, যেটা গোটা ভারতবর্ষে প্রথম কলকাতাতে এই পালকির সঙ্গেই, পালকির যে
বেহারারা যে কাহার তাদের পারিশ্রমিক নিয়ে তারা একটা ধর্মঘট করেছিল, এবং সেটাই ভারতবর্ষের প্রথম সংগঠিত ধর্মঘট, যেটা ব্রিটিশ আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে এটা করা হয়েছিল। এবং তখন তাদের পারিশ্রমিক একটা ধার্য করা হয়েছিল এবং তাদেরকে লাইসেন্স নিতে বাধ্য করা হয়েছিল, তার বাইরে কেউ পালকি বহন করতে পারবে না, এবং তাদের পারিশ্রমিক খুবই কমিয়ে দেওয়া হয়েছিল। তার এগেনস্টে তারা একটা সংগঠিত ধর্মঘট করেছিল। এই সমস্তগুলো নিয়ে খুব ডিটেলড একটা ডকুমেন্টারি টাইপের কাজ আমি এবার প্রেজেন্ট করছি, যেটা নাম দিয়েছি পালকি কথা। তো আশা করি দর্শকদের কাছে সেটা খুবই উপভোগ্য হবে। এবারে আমি একটুখানি প্যান্ডেলের ম্যাপিং এর ব্যাপারে আসব। আমি দেখতে পাচ্ছি প্রচুর পালকি এখানে রয়েছে, মোটামুটি যেগুলো তৈরি হচ্ছে, ছোট বড় মাঝারি অনেক রকম। হ্যাঁ, এগুলোর ভিতরে কি কি থাকবে, ইনস্টল কি থাকবে? ইনস্টল বলতে সেই অর্থে পালকি বিভিন্ন ধরনের পালকি হয়, হ্যাঁ, তার বিভিন্ন নামও আছে। হ্যাঁ, তো সেইগুলো ডিটেলসগুলো এখানে থাকবে, সেগুলো দেখার বিষয়। পালকি বিভিন্ন সাইজ অনুযায়ী জয় চতুর্দোলা, দোলা, তারপরে দুজন পালকি বহন করে বা এরকম পালকি, বা 4 জন বহন করে বা 6 জন বহন করে, এই যে জোর সংখ্যায় বহন করে তারা কিভাবে বহন করে, সেই অনুযায়ী পালকিগুলোর নাম হতো আলাদা, সাইজ হতো আলাদা, এবং কতজন মানুষকে বহন করবে, দেবদেবী বহন করবে কিনা, সেই সমস্ত ডিফারেন্সিয়েশনগুলোকে আমি এখানে কিন্তু তুলে ধরছি। এবং সেটার জন্যই অসংখ্য পালকি এখানে দেখতে পাবেন, এবং তাদের আলাদা আলাদা নামকরণ, তাদের আলাদা আলাদা শৈলী, গঠনশৈলী, স্ট্রাকচারাল এলিমেন্টসগুলো কী কী থাকবে সেগুলো সমস্তগুলো দেখাচ্ছি আমি এখানে। এই প্রসঙ্গেই আসি, তাহলে কি কোনো স্কাল্পচার থাকছে? অবশ্যই থাকবে, স্কাল্পচারও থাকবে, এবং সেটা খুব সিম্বলিক অ্যাপ্রোচ রেখেই করব, খুব একটা ডাইরেক্ট স্কাল্পচারে আমি যাচ্ছি না। হ্যাঁ, এবং সেটা ক্রমশ প্রকাশ্য হবে। আচ্ছা, মণ্ডপের একদম সামনে এই যে অংশগুলো আমরা দেখলাম, এগুলো কি, এই জিনিসগুলো কি? আচ্ছা, এই জিনিসগুলো তো এখনও আমি খুব একটা বেশি ডিটেলস আমি বলবো না। তো সেটা এইগুলো পালকি তো যারা বহন করতো তারা কিন্তু বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারতো না, তাদের সীমাবদ্ধতা ছিল এই গেটওয়ে পর্যন্তই। তাই ওই সময়কার তৎকালীন সময়কার বিভিন্ন যে আর্কিটেকচারগুলো, তাদের যে গেটওয়েগুলোকে, সেইগুলোকে আমি চুজ করেছি, সেই অনুযায়ী কিন্তু স্ট্রাকচারগুলো হচ্ছে। হ্যাঁ, সেটা জমিদার বাড়ি হোক বা কোনো ব্রিটিশের একটা সাম্রাজ্য হোক, সেই যে আর্কিটেকচারাল পার্টগুলো, তার স্পেশালি গেটওয়েগুলোকে আমি এখানে তুলে ধরছি। কোনো রাজদরবার কি এটা? এই যে সেটা রাজদরবার শুধু বললে ভুল হবে। রাজদরবারের সাথে সাথে ওই সময়, তৎকালীন সময়ে যারা সমাজের উচ্চবিত্ত মানুষ, তাদের যে সমস্ত প্রাসাদ বা প্রাসাদোপম ছিল, গেটওয়েগুলো ছিল, সেগুলোকেই আমি নিচ্ছি এখানে। এবার আসবো মাতৃপ্রতিমা একদম ভিন্ন ধরনের এবং অসম্ভব সুন্দর, যিনি মা দুর্গা এখানে পালকির ওপরে অবস্থান করে আছেন। তো এই যে দেবদেবীকেও পালকিতে অবস্থান করানো, যেটা তুমি বলছিলে, এটা দেবদেবীর তো পালকিতে অবস্থানটা তো আজকে নতুন নয়, এবং এখনও মেদিনীপুরের সাইডে গেলে দেখা যাবে যে দেবদেবীকে পালকিতেই বহন করা হয়, এবং তার জন্য পার্টিকুলার ছোট সাইজের পালকি হয়। এবং পালকির ব্যবহার তো আজকের নয়, বিভিন্নভাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উঠে এসেছে যে দেবদেবীরাও পালকিতে বহন করেই আমরা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে গেছি। এবং এখনও কলকাতার বুকে বেশ কিছু পুজো আছে যখন আমাদের স্নানের জন্য নিয়ে যাওয়া হয়, কলাবউকে যখন স্নান করতে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু পালকির ব্যবহার কিন্তু এখনও হয়। এই দুর্গাপুজোর সময়তে। আসবো পরের প্রশ্নে। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর যে পার্টটা আমি দেখতে পাচ্ছি, ওটা কোন জায়গাটাতে থাকবে? সেটা থাকবে আমার বাঁদিকেই রয়েছে একটি বড় একটা সার্কেল টাইপের আর্কিটেকচার। তো সেখানে এটা একটা নস্টালজিক জায়গা, তো সেখানে আমি কোনো জায়গায় একটুখানি ফ্যান্টাসি টাচ একটু দেওয়ার চেষ্টা করেছি। পালকিতে দেবী এখানে বসে আছেন, এবং দেবী এখানে গৃহকর্ত্রীর মতো বসে আছেন। হ্যাঁ, যে সে সমাজটাকে পরিচালনা করছেন, এবং পালকির মধ্যে সে শাসকের আসনে বসে আছে, এরকম একটা ভঙ্গিতে আছে। এবং তার সাথে সাথে তার সন্তানরা কোনো একটা জায়গায় মেঘের মধ্যে থেকে উঁকি মেরে সেটা দেখার চেষ্টা করছে, একটা ছোট্ট ফ্যান্টাসি তৈরি করার চেষ্টা করেছে। উদ্বোধন কবে রয়েছে? উদ্বোধন মহলার দিনকে আমাদের টার্গেট আছে, কিন্তু সেটা দেখি কতদূর কী হয়। অনেকটা কাজই আছে, পড়ে আছে, সেগুলো শেষ করতে পারবো কত তাড়াতাড়ি সম্ভব। তো টার্গেট আছে মহালয়ার দিনকে। তুমি একটুখানি পথ নির্দেশটা বলে দাও। পথ নির্দেশটা এটা একদম
আরজি কর এই সময় খুব বিখ্যাত। হ্যাঁ, তো আরজি করের খুব কাছেই বেলগাছিয়া ব্রিজ ক্রস করেই জাস্ট বাঁদিকে ঘুরলেই প্রথমেই পড়বে টালা পার্ক সার্কাস ময়দান, এবং সার্কাস ময়দানে এই বেলগাছি সাধারণের পুজোটি রয়েছে। কতটা আশাবাদী এই পুজোটা নিয়ে এবছর? আমি প্রত্যেক বছরই আশাবাদী। আমি আশাবাদী একটাই ব্যাপারে, যেটা হচ্ছে দর্শকদের ভালো লাগবে। এই একটা ব্যাপারে আমি ভীষণভাবে আশাবাদী, এবং সেটা আমি ওই এক্সপেকটেশনটা আমি মিট করতে সক্ষম হই প্রত্যেক বছরই, এবং এই বছরও আমি আশা করবো যে ওই এক্সপেকটেশনটা আমি মিট করবো। একদম, মানে আমার তো ভীষণ এই ডিটেল বিষয়টা যে নিয়ে কাজ হচ্ছে, এই ধরনের কাজ খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বার্তা থাকবে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা, এই পরিস্থিতিতে বার্তা একটাই থাকবে, পুজো প্রত্যেক বছরই আসবে, পুজোর সাথে সাথে আমাদের পাগলামোটাও থাকবে, কিন্তু সেই পাগলামোর সাথে সাথে কিন্তু আমাদের যে উদ্দেশ্য, এই মুহূর্তের যে উদ্দেশ্য, সেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিচার থেকে সরে না আসা, বিচারটা কিন্তু আমাদের চাই। এই একটাই বার্তা আমার কিন্তু থাকবে এই বর্তমান সিনারিওতে দাঁড়িয়ে থেকে আমি এটাই বলতে চাই। একদম। মণ্ডপের ভিতরে কি কোনো সচেতনতা বার্তা থাকবে এই আরজি করের ঘটনা নিয়ে? সেই অর্থে তো এই বিষয়টাকে তো ভেবে কাজ নয়, তো আমার আরও একটি কাজ ৭১ পল্লীতে হচ্ছে, এবং সেই কাজটি আমি মেয়েদেরকে নিয়েই করছি, যেহেতু ওটা মহিলা পরিচালিত একটি ক্লাব, এবং সেখানে কিন্তু এরকম একটা বার্তা রয়েছে। একদমই তাই। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, আবারও দেখা হবে। ধন্যবাদ। কেমন লাগলো আজকের ভিডিও সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।